বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, বগুড়া ৬ তারেক রহমান, ঠাকুরগাঁও ১ আমি নিজে। নির্বাচনে ৩টি আসনে লড়বেন বেগম জিয়া। প্রথমবার প্রার্থী হচ্ছেন তারেক রহমান। ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা বিএনপির। জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত তালিকা। যথাসময়ে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে জামাত। একা নির্বাচন নয়, দেশ জাতির স্বার্থের সঙ্গে নেবে আরও অনেককে। বিদেশ থেকে ফিরে জানালেন দলের আমির। আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি। জোট মনোনীত প্রার্থীকেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকেই। নির্বাচন সামনে রেখে একগুচ্ছ সংশোধনী। বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে মুডিসের প্রতিবেদন। বাংলাদেশের সক্ষমতা নিয়ে আশঙ্কা বিনিয়োগকারীদের। সূচক পুনর্মূল্যায়নের আহ্বান গভর্নরের। এবং সড়কে যানবাহনের উল্টো চলাচলের প্রতিযোগিতায় বেড়েছে দুর্ঘটনা। বাড়তি টাকা দিয়ে সহজেই মিলছে লাইসেন্স, বাড়ছে অদক্ষ চালক। সঠিক প্রশিক্ষণ ও অনিয়ম বন্ধের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথমবার প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও ১-এ লড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের মহাসচিব জানান, প্রয়োজনে পরিবর্তন হতে পারে ঘোষিত তালিকা। জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে ৩০০ আসনের প্রার্থী। বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, বগুড়া ৬ তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তুমুল হর্ষধ্বনিতে ফেটে পড়ে দলটির গুলশানের কার্যালয়। সোমবার বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিনভর চেয়ারপারসনের কার্যালয়ে চলে বৈঠক। সভা হয় স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের সঙ্গে। কয়েক দফা সংবাদ সম্মেলনের সময় পেছানোর পর উত্তেজনার অবসান ঘটে সন্ধ্যায়। আমরা আজকে আপনাদের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন ধানের শীষের সম্ভাব্য ২৩৭ প্রার্থীর নাম। জানান, জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে তালিকা। যেটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা, এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। প্রথমবার প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া ৬ আসন থেকে লড়বেন তিনি। বগুড়া ৬ তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল লড়বেন ঠাকুরগাঁ ১ আসন থেকে। স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ ভোলা ৩, গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা ৩, মির্জা আব্বাস ঢাকা ৮, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম ১০, সালাউদ্দিন আহমেদ লড়বেন কক্সবাজার ১ আসন থেকে। ঠাকুরগাঁও ১ আমি নিজে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ের সামনে উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রার্থী তালিকায় ঠাঁই পাওয়া নেতারা। আমাকে নমিনেশন দেওয়াতে দলের প্রতি কৃতজ্ঞতা জানাই। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আশাবাদী। প্রার্থী তালিকা ঘোষণার পর স্থায়ী কমিটির সদস্যরা প্রত্যাশা করেন এবার বিদ্রোহী প্রার্থী থাকবে না। দলের স্বার্থে আমরা আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিদ্রোহী প্রার্থী হওয়া স্বাভাবিক কিছু না, হতেও পারে, তো ওটা আমরা ঠিক করে নেব। মনের দুঃখ তো থাকতেই পারে, নমিনেশন না পেলে অনেক সময় থাকতে পারে, সেটা তো একটা সাময়িক ব্যাপার। দিনের শেষে কি বলে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে প্রধান দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তারা করবেন, এটাই আমরা আশা করি। ৬৩ আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এর মধ্যে ঢাকা ৭, ৯, ১০ ও ১৩ আসনও রয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থিতার ঘোষণায় উচ্ছ্বসিত বগুড়া, দিনাজপুর ও ফেনীর সমর্থকরা। এছাড়া জেলায় জেলায় আনন্দ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। আগামী নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসন থেকে প্রার্থী হচ্ছেন। দলীয় ঘোষণা আসার পর বিএনপি চেয়ারপারসনের নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দিনাজপুর সদরের জনগণের মনের দাবি আজকে পূরণ হয়েছে। তিনি দিনাজপুর থেকে নির্বাচন করছেন, যে আমাদের দিনাজপুরের জন্য অনেক বড় একটা পাওয়া। কল্পনাতীত ভোটে আমরা আমাদের দেশের থেকে বেগম খালেদা জিয়া বিজয়ী হবে, অর্থাৎ ধানের শীষ বিজয়ী হবে। ধানের শীষের পক্ষে কাজ করব। ফেনীর 3টি সিট আমরা বিএনপিকে উপহার দিব। প্রার্থী হিসেবে ওনাকে যে আমরা পেয়েছি বিধাতার কাছে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ফেনী জেলা যে বিএনপির ঘাঁটি, সেটা আবারও প্রমাণ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথম বগুড়া ৬ আসন থেকে নির্বাচনে লড়বেন। নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। বগুড়াবাসীর মার্কা ধানের শীষ মার্কা, তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা, খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা। দেশনায়ক জনাব তারেক রহমান বগুড়া থেকে নির্বাচিত হয়ে তারা সংসদে যাবে, এই আশা আমাদের পূরণ হয়েছে। এর জন্য আমরা সকলেই অনেক আনন্দিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার সুযোগ পাবে, এটার জন্য বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত। বিপুল ভোটের বিনিময়ে দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১ আসন থেকে প্রার্থী হচ্ছেন। খবর পেয়েই দলীয় কার্যালয়ে জড়ো হয়ে উচ্ছ্বাস জানান নেতাকর্মীরা। গণতান্ত্রিকভাবে আমরা ভোটটি দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি, বিশেষ করে তরুণ ভোটাররা। 17টি বছর যে নির্যাতন আমাদের উপরে গেছে, এই নির্যাতনের বহিঃপ্রকাশ আগামী ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা এটার প্রতিফলন ঘটাবো। যতই এগিয়ে আসছে দিনটা, ফেব্রুয়ারি মাসটা সামনের বছরে ফেব্রুয়ারি মাস, ততই মনে হচ্ছে ঈদ আসছে। কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ। বিভেদ ভুলে দলীয় প্রার্থীর জন্য কাজ করার প্রত্যয় নেতাকর্মীদের। সক্রিয় ফেকুয়ার মানুষ কিভাবে ভালোবাসে, কিভাবে গ্রহণ করে, এবং ওনার সাথে এই জনগণ সাধারণ খেটে খাওয়া মানুষ দল মত নির্বিশেষে ওনাকে পছন্দ করে। 17 বছর কাজ করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, এবং আগামীতে ইনশাল্লাহ চ্যালেঞ্জ করছে, সবাই ইনশাল্লাহ জিতবে। তরুণদেরকে উৎসাহিত করার জন্য, তরুণদেরকে নির্বাচনমুখী করার জন্য এবং আমার ধানের শীষ বিজয় নিশ্চিত করার জন্য ইনশাল্লাহ আমরা তরুণ সমাজ ভালো মিলেমিশে কাজ করব। মাদারীপুর ৩ আসনে বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। জয়ী হলে জনস্বার্থে নিজেকে উৎসর্গ করবেন বলে জানান ধানের শীষের কাণ্ডারি আনিসুর রহমান। জনগণের ভালোবাসায় আমরা নির্বাচিত হতে চাই। বিগত দিনে যা হয়েছে সেই চিত্র আমরা আর দেখতে চাই না। আমরা চাই মানুষ নির্বাচনের একটা আনন্দ আমেজে তারা ভোট দিবে, তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে। ভোলার 4টি সংসদীয় আসনেই বিএনপির দলীয় প্রার্থী মনোনয়ন পাওয়ায় খুশি নেতাকর্মী ও সমর্থকরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। দলীয় মনোনয়নকে কেন্দ্র করে রাস্তা অবরোধ সহ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির সহযোগী সংগঠনের 4 নেতাকে বহিষ্কার করেছে দলটি। তারা প্রত্যেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দলীয় মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে সন্ধ্যার পর ওই নেতারা চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সহ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড সংগঠিত করেন। তাই দলের প্রাথমিক সদস্য সহ সব পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন, সোনাইছড়ি যুব দলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু। বিভিন্ন গণমাধ্যমে আসা জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী আসনের প্রার্থী তালিকা আনুষ্ঠানিক নয় বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। এক ভিডিও বার্তায় তিনি জানান যে তালিকা দেখানো হয়েছে তা অনুমানমূলক, আনুষ্ঠানিক নয়। প্রার্থী তালিকা নিয়ে কাজ এখনও চলছে, 1 সপ্তাহ পর তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এদিকে আনুষ্ঠানিক তালিকা গণমাধ্যমে প্রচার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতাকর্মী।
এনসিপি এখনো পর্যন্ত তার প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যে আছে। এখনো কোনো জায়গায় আমাদের দলের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কে কোথা থেকে লড়বেন সেই ইচ্ছা প্রকাশ করছেন, মনোনয়ন প্রত্যাশা করছেন এবং সেগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। আশা করা যাচ্ছে আমরা আরো এক সপ্তাহ পরে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারবো। তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন গণমাধ্যমে যে ব্রেকিং নিউজ চলছে যে বিভিন্ন প্রার্থিতার বিষয়ে যে অমুক 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 জায়গা থেকে লড়বেন, এটা আসলে আনুষ্ঠানিক কোনো ব্যাপার না, এটা কিছুটা অনুমানমূলক। আসন্ন নির্বাচন সামনে রেখে যথাসময়ে জামায়াত ইসলামীর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। 15 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, একা নির্বাচন করবে না জামায়াত, দেশ জাতির স্বার্থে ধারণ করবে আরও অনেককে। এদিকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও 15 দিন বাড়ানোর দাবি জানিয়েছেন জামায়াত আমির। বলেন, আমির হিসেবে পুনর্নির্বাচিত নয়, বরং সহকর্মীদের কাছ থেকে দায়িত্ব অর্পিত হয়েছে তার উপর। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতে পারে, সেটিই গণতন্ত্রের সৌন্দর্য, তবে মতবিরোধ কাম্য নয় বলেও মন্তব্য করেন জামায়াত আমির। যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে, সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি। নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশ জারি করে। 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন করে। এরপর জোটের প্রতীকের সংশ্লিষ্ট 20 অনুচ্ছেদ সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে। অবশেষে জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে, এমন বিধান রেখেই অধ্যাদেশ জারি হলো। এর মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সামনে রেখে একগুচ্ছ সংশোধন আনা হয়েছে আরপিওতে। আরপিও সংশোধন হওয়ায় এর আলোকে দ্রুত দল ও প্রার্থীর আচরণ বিধিমালা জারি করবে নির্বাচন আয়োজনকারী সংস্থা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 7ম দিনের আপিল শুনানি চলছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করে জামায়াত। দলটির আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। আরেকজন আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সেটি কবে থেকে কার্যকর হবে তা সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ দেবেন। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ে পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আপিল করেন। সময় সংবাদে আরও থাকছে, ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে রংপুরের 8 জেলায় ফসলের ব্যাপক ক্ষতি, নষ্ট হয়ে গেছে 2000 হেক্টর জমির ধান, দিশেহারা কৃষক, প্রণোদনার আশ্বাস কৃষি বিভাগের। বাংলাদেশের জন্য বৈদেশিক ঋণ কাঠামো বেঁধে দিয়েছে আইএমএফ। অন্যদিকে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডিসের নেগেটিভ রিপোর্টিংয়ের কারণে নিরুৎসাহিত হচ্ছে বিদেশি বিনিয়োগ। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মুডিস কর্তৃপক্ষকে বিভিন্ন সূচক পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডিসের নেতিবাচক প্রতিবেদনের প্রভাব পড়েছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে। প্রতিবেদনের কারণে বাংলাদেশের সক্ষমতা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে দাতা সংস্থা সহ বিনিয়োগকারীদের মধ্যে। অভিযোগ রয়েছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরই আর্থিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অর্থনীতির মন্দাভাব তুলে ধরে রিপোর্ট প্রকাশ করে মুডিস। এতে ঋণমান নামিয়ে দেয় প্রতিষ্ঠানটি। সম্প্রতি ওয়াশিংটনে এক সফরে গিয়ে মুডিসের রিপোর্ট নিয়ে এমনটাই মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই সরকার আসার পরে খুব দ্রুত বাংলাদেশের ঋণমান নামিয়ে দেয়,
কিন্তু পরবর্তীতে যে পরিবর্তনগুলো হলো, পজিটিভ ডেভেলপমেন্টগুলো হলো, তখন কিন্তু তারা আর এখনো রিভিউ করে নাই, সেটাকে পরিবর্তনও করেনি। গভর্নর জানান, অর্থনৈতিক সব সূচক ঊর্ধ্বমুখী থাকলেও তথ্য হালনাগাদ করেনি মুডিস। বিষয়টিকে খাদ্যে বিষ মেশানোর মতো মনে করেন তিনি। বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্টে এখন আমরা একটা সারপ্লাস পজিশনে আছি। আমাদের কারেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস আছে, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে সারপ্লাস, আমাদের ওভারঅল ব্যালেন্সে সারপ্লাস, আমাদের রিজার্ভ $7 বিলিয়ন বেড়েছে গত শুরুর থেকে। উই ডিজার্ভ এ বেটার রেটিং। সেটা কিন্তু তারা এখনো করছে। সেটা কি বলেছেন কালকে মোদির? আমরা যেটা সাজেস্ট করেছি যে আপনারা আমাদেরকে লোক পাঠান, লেট দেয়ার বি নিউ ইভ্যালুয়েশন অ্যান্ড ইউ শুড আপডেট ইউরসেলফ। আমরা মনে করি যে বাংলাদেশের প্রতি ন্যায় বিচার হচ্ছে না এবং তারা এক ধরনের ফুড ড্র্যাগিং করছে। এদিকে চলতি 2025-26 অর্থ বছরে বাংলাদেশ সর্বোচ্চ $8.44 বিলিয়ন বিদেশি ঋণ নিতে পারবে বলে আভাস দিয়েছে IMF। এমন প্রেক্ষাপটে অর্থনীতিবিদরা বলছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট কাটবে না অর্থনীতিতে। মিটিং করতেছে, সেখানে আপনার ছেলে ফেলে যায় আক্রমণ করছে। তোমরা এটা তার মানে বিশৃঙ্খল অবস্থা। এই বিশৃঙ্খল অবস্থায় নোবডি উইল কাম ওভার হিয়ার। এবং সেটাকে আপনাকে এনশিওর করতে হবে কিভাবে? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, পুলিশকে অ্যাক্টিভেট করা, আর্মিকে অ্যাক্টিভেট করা, আর কোর্ট ফাংশন করতেছে না। তো তাহলে কি হবে? এই অবস্থায় ইনভেস্টমেন্ট আসবে না। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিসের মতে, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশের ঋণমান B1 থেকে কমিয়ে B2-তে নামিয়ে নেতিবাচক পূর্বাভাসের আভাস দেয় সংস্থাটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরাতে 1 বছর ধরে পুলিশের সহায়ক হিসেবে কাজ করছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে আগামী জুন মাস পর্যন্ত বাজেটে রয়েছে তাদের জন্য। তবে শিক্ষার্থীরা চাইছেন অভিজ্ঞতার আলোকে দীর্ঘমেয়াদে ট্রাফিক বিভাগে যুক্ত করা হোক। নয়ন আহমেদের ছবিতে নাইম হাসানের প্রতিবেদন। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর কার্যত ভেঙে পড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। সে সময় টানা 6 দিন সড়কের হাল ধরেন শিক্ষার্থীরা। সড়কের শৃঙ্খলা ফেরাতে রাখেন বড় ভূমিকা। এরই সুবাদে পুলিশের সহায়ক হিসেবে প্রায় 600 শিক্ষার্থীকে ট্রাফিক বিভাগে নিয়োগ দেয় সরকার। পর্যায়ক্রমে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 1000-এ। প্রতিদিন 4 ঘন্টা দায়িত্ব পালনের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে সম্মানী দেওয়া হচ্ছে 504 টাকা। তারা বলছেন, এই সম্মানীতে একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন অভিজ্ঞতা। এখান থেকে আমরা যে অর্থটা পাচ্ছি, এটা দিয়ে আমাদের বরঞ্চ একটা মাসের যে যাবতীয় খরচ সেটা চালাইতে পারি। শিক্ষার্থীরা চাইছেন ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে ঢাকা শহরে এই কর্মকাণ্ড চলমান থাকুক। যে ছোট ভাই বোনরা, আমরা চাবো যে তাদের জন্য যদি সরকার এই রকমের স্টুডেন্ট অবস্থায় আর্ন করার একটা সুযোগ করে দেয়, আমি মনে করব এটা অনেক ভালো হবে। সরকার চাইলে আমাদেরকে নিয়োগের মাধ্যমে ট্রাফিকের বিভিন্ন সেক্টরে কাজে লাগাইতে পারি। শিক্ষার্থীদের এই দায়িত্ব পালন নিয়ে নগরবাসীর মাঝেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেই দিন কাজ করব ওই দিনই কিন্তু টাকাটা পাইবো। ওনাদের ভবিষ্যৎ বলতে এখানে কোনো কিছু নাই। ওনারা যেহেতু স্টুডেন্ট, পাশাপাশি কাজ করতেছে, এটা একটা জাস্ট ওনাদের একটা পার্ট টাইম জব। যে রাস্তায় যে অটোওয়ালারা জ্যামজট লাগায় রাখে, তো ওরা একটু বাইরে বাইরে সরা দেয়, একটু জ্যামজট হালকা রানিং থাকে। ছাত্রদের এই উদ্যোগটা জনগণ কিন্তু মেনে নিয়েছে। একটা ক্রসিংয়ে দেখা গেল যে আমার প্রয়োজন 5 জন, সেখানে 4 জন দিয়ে কভার করতে হচ্ছে, 3 জন দিয়ে কভার করতে হচ্ছে, কম। সেক্ষেত্রে অনেক সময় ওরা আমাদের হেল্প করতেছে। তবে শিক্ষার্থীদের খণ্ডকালীন এই কাজে সন্তুষ্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর মেয়াদ জুনের পরেও বাড়বে কিনা সেই সিদ্ধান্ত সরকারের। আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে ভালো সহায়তা পাচ্ছি, সুতরাং আমাদের তো আবেদন থাকবেই। যদি এরকম একটি গ্রুপ যদি আমাদের সঙ্গে ভবিষ্যতে কাজ করে, তাহলে যেহেতু আমাদের জনবলের সংকট রয়েছে, আমরা যদি তাদেরকে সঙ্গে রাখতে পারি, তো আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে এতে নগরবাসী উপকৃত হবে এবং এই সম্পূর্ণ বিষয়টি ভবিষ্যতে সরকারের উপর নির্ভর করবে। ডিএমপির 8 বিভাগে বর্তমানে পুলিশের সহায়ক হিসেবে কাজ করছেন 853 শিক্ষার্থী। প্রতিদিন 2 শিফটে দায়িত্ব পালন করছেন তারা। বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের জন্য পার্ট টাইমের কাজের সুযোগ থাকলেও বাংলাদেশে এই চিত্র একদমই বিরল। যে কারণে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা চাইছেন সরকারের এমন উদ্যোগ চলমান থাকুক, ভবিষ্যতে তাদের কাজের আলোকে মূল্যায়ন করা হোক। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।
চট্টগ্রামের দুঃখ জলাবদ্ধতা কমিয়ে আনা, খেলার মাঠ সংস্কার, বন্দর থেকে পাওনা আদায়, বজ্র ব্যবস্থাপনা সহ নানা খাতে গত 1 বছরে পরিবর্তন এনেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন। তবে মশক নিধনে ব্যর্থ হয়েছেন বলে দাবি নগরবাসীর। কাউন্সিলর না থাকাও সরকার থেকে প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় বেগ পেতে হচ্ছে নগরপিতার। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চ্যালেঞ্জ বেশি, ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে খুব ভালোবাসি। চরম রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে 2024 সালের 5 নভেম্বর চট্টগ্রাম সিটি মেয়রের দায়িত্ব গ্রহণ করেন ডাক্তার শাহাদাত হোসেন। দীর্ঘ 3 যুগের বড় সমস্যা জলাবদ্ধতা নিরসন, ক্লিন ও গ্রিন সিটি সহ নানা চ্যালেঞ্জ গ্রহণের ঘোষণা দেন তিনি। ক্ষমতা নেয়ার গত 1 বছর মূল্যায়নে সফলতা ব্যর্থতা দুটি আছে মেয়রের কাঁধে। তবে বড় সাফল্য দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন। সিটি কর্পোরেশনের উদ্যোগে 21টি খাল খনন ও অন্যান্য খাল চিহ্নিত করে পরিষ্কার রাখাই বড় ধরনের সফলতা পেয়েছেন এবার। 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ ঘোষণা দিয়ে ইতিমধ্যে বাকুলিয়া, মহসিন কলেজ ও বিডিআর মাঠ সহ 15টির বেশি মাঠ সংস্কার করে সফলতার পাল্লা ভারী করেছেন। উচ্ছেদ করেছেন নিজ দলের ব্যানার ফেস্টুনও। তবে কাউন্সিলর না থাকা ও সরকার থেকে বরাদ্দ না পাওয়ায় বেগ পেতে হচ্ছে নগরপিতার। বড় সমস্যাটা গত 3 দশকে ছিল, সেটা হচ্ছে ওয়াটার লগিং প্রবলেম, জলাবদ্ধতা। কাজে এই ওয়াটার লগিং প্রবলেমের জায়গায় আমি মনে করি ইনশাআল্লাহ আমরা সমস্ত সংস্থাকে একসাথে নিয়ে 50 to 60% আমরা সেটা মিনিমাইজ করতে পেরেছি। বন্ধ থেকে পাওনা 100 কোটি টাকা আদায়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পুনরুদ্ধার, স্টুডেন্ট হেলথ কার্ড বিতরণ, বর্জ্যকে সম্পদে রূপান্তর সহ নানা কাজে সফল মেয়র। তবে এখনও দখলমুক্ত করতে পারেনি নিউ মার্কেট ও রিয়াজউদ্দিন বাজার সহ নানা ফুটপাত। নগরবাসী বলছে মশক নিধন করতে না পারায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে এবছর। ফুটপাতটা তো হাঁটার জায়গায় নাই, বেদখল। যে কোনো কাজটা আমরা ডেনে ফেলতেছি, যেখানে ইচ্ছে সেখানে ফেলতেছি। তো বৃষ্টি পড়তেছে, পানি জমতেছে, এই কারণে মশাটা আমাদের আরো বেশি হয়। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যানজট, এটা মুক্ত হইতে হবে। তবে বিশিষ্টজনরা বলছেন গণমানুষের প্রত্যাশা পূরণে আরও কাজ করতে হবে। বাজারের দ্রব্যমূল্য সহ সবকিছু যদি একটু সেখানে যদি মেয়রের ইনভলভমেন্ট থাকে তাহলে হয়তো জনগণের প্রত্যাশা অনেকাংশ পূরণ হবে। 2024 সালের 1 অক্টোবর আদালতের রায়ের পর 3 নভেম্বর শপথ নেন। পরে 5 নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বর্ষা শেষ হলেও কুড়িগ্রামে থামছে না নদ নদীর ভাঙন। বৃষ্টি ও ওজনের ঢলে আবারও আগ্রাসী হয়ে উঠেছে দুধকুমার, ব্রহ্মপুত্র, ধরলা। গত 1 সপ্তাহের ভাঙনে বসতভিটা হারিয়েছে অন্তত 50টি পরিবার। তবে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। আর পানি নেমে গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট দফতরের। বাদশাহ সৈকতের পাঠানো তথ্য, জাবিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। কার্তিকের মাঝামাঝিতেও সামান্য পানির চাপে ভেঙে পড়েছে নদীর পাড়। একদিকে ভাঙনের কবলে পড়া বাসিন্দারা সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি, অন্যদিকে বসতভিটা হারানোর আশঙ্কায় রয়েছে শতাধিক পরিবার। কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী এবং রৌমারী উপজেলায় নতুন করে 10টি পয়েন্টে তীব্র হয়েছে দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর ভাঙন। গত 1 সপ্তাহে ভাঙনে বসতভিটা হারিয়েছেন অন্তত 50টি পরিবার। সহায় সম্বল হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। তবে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। দিন করে দিন খাই, এটা আমাদের মনে করে বাচ্চা কাছে নিয়ে যাবো কোথায়? আমার বাড়ি ভাঙি যাবেন যে আমরা নদীর কান্ডারিতে বসি আছি, কোনো পথ নাই। আমার এখানে স্কুল আছে, এখানে কমপ্লেক্স আছে, এখানে মাদ্রাসা আছে, তো এগুলো ভাঙিলে এগুলো যাবে কোথায়? সরকার যদি কিছু সাহায্য করে, যদি নদীর শাসন করে, তাহলে আমরা বাঁচতে পারি। এদিকে বরাদ্দ পাওয়া সাপেক্ষে পানি কমে গেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জিও ব্যাগের দিয়ে করোয়ার পরে একটি প্যাকেজের কাজ চলমান আছে, বানিয়াপাড়াতেও একটি চলছে। স্যান্ড সিমেন্ট জিও ব্যাগ দিয়ে এই বর্ষা শেষ হওয়া মাত্রই যেন কাজ করা যায়, সে ব্যাপারে আমরা প্রক্রিয়া করছি। চলতি বছরে কুড়িগ্রামের 9 উপজেলায় ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা, তিস্তা ও গঙ্গাধরের ভাঙনে বসতভিটা হারিয়েছেন 2000-এর বেশি পরিবার। সময় সংবাদ, কুড়িগ্রাম। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে রংপুর বিভাগের 8 জেলার প্রায় 2000 হেক্টর জমির পাকা ও আধা পাকা ধান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র কদিন পরেই যে ধান ঘরে তুলতে প্রস্তুত ছিল কৃষক, তা এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে হেলে পড়ে আছে জমির পাকা ও আধা পাকা ধান। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে মাটির সঙ্গে মিশে গেছে কৃষকের স্বপ্ন।
টানা 4 দিনের বৃষ্টিতে রংপুর, দিনাজপুর, নীলফামারী সহ বিভাগের 8 জেলার প্রায় 2000 হেক্টর জমির পাকা ও আধা পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জমির ধান মাটিতে হেলে পড়েছে, কিছু আবার ডুবে গেছে পানির নিচে। এতে দিশেহারা কৃষক। পানি যে পড়ে গেছে ধানগুলো তল তো ভিজি গেলে গাছ বাড়াইবে, তল পচি যাইবে। সবগুলো ধান পড়ে গেছে, তাতে এবার আবার লস। আমরা প্রতিনিয়ত কিন্তু এই ধান চাল এই ক্ষেতের উপরে আমাদের কিন্তু পেটে নির্ভরশীল। এতে মনে করো কিষেন দিলে কিষেন মনে করো দাম দেওয়া একটা গ্রাম কামলা মূল্য 700 টাকা। যে জায়গায় এখন 10 মণ 12 মণ হইলে হয়, এই জায়গায় এখন 7 মণ 6 মণ ধান হবে। এটা এখন আমাদের এখন লস। তবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষক কর্মকর্তা খুবই তৎপর রয়েছে। যেখানে যেখানে এই সমস্যাগুলো হয়েছে সেখানে উপসহকারীরা যাচ্ছে এবং কৃষকদের পরামর্শ দিচ্ছে। আমরা ক্ষতিগ্রস্তের রিপোর্ট সরকারি কৃষি মন্ত্রণালয়ে পাঠাবো। তারা অবশ্যই বিষয়টা প্রতিবার পুনর্বাসন হিসেবে সেটা বিবেচনা করে প্রণোদনা দেওয়া হয়। কৃষি বিভাগের তথ্য মতে টানা বৃষ্টিতে রংপুর অঞ্চলে 1214 হেক্টর ও দিনাজপুর অঞ্চলে 581 হেক্টর সহ মোট 1795 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। কয়েক দফা সময় বাড়িয়েও শেষ করা যায়নি রংপুরের কয়েক শত কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ। এসব প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এর মধ্যে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের কাজ 98% হলেও নভ থিয়েটার ও হাইটেক পার্কে কাজ হয়েছে মাত্র 40%। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন উত্তরাঞ্চলের আইটি শিল্পকে এগিয়ে নিতে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা উচিত। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 10.77 একর জায়গার উপর নির্মিত রংপুর হাইটেক পার্কে থাকবে অবকাঠামো স্থাপন, মানব সম্পদ উন্নয়ন ও আইটি শিল্পের বিকাশে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন। তবে 4 বছরে কাজ হয়েছে মাত্র 38%। 2022 সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হবার কথা ছিল 2024 সালের জুনে। তবে দুদফা সময় বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2026 জুনে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে রংপুর নব থিয়েটার নির্মাণ ব্যয় 417 কোটি 65 লাখ টাকা, যার একটি বড় অংশ বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ। 2022 সালে শুরু হওয়া এই প্রকল্পের সময়সীমা 2024 সাল। তবে নতুন করে বাড়ানো হয়েছে সময়, আর কাজ সম্পন্ন হয়েছে মাত্র 40%। যদি এটা কমপ্লিট হয়ে যায় দ্রুত, তখন আমরা 1 বছর বা 6 মাস অপেক্ষা করে এখানে আমরা শিখতে পারতাম। এখান থেকে ট্রেনিং করে নিজেরা কিছু আর্ন করতে পারতাম বা আমাদের কর্মসংস্থানের একটা জায়গা তৈরি হতো। আইটি পার্কটা যদি হইতো তাহলে অনেক বেকার কর্মসংস্থান সৃষ্টি হইতো, তারা আউটসোর্সিং করতো। 70 কোটি টাকা ব্যয়ে রংপুর আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের কাজ শুরু হয় 2017 সালে। শেষ হওয়ার কথা 2025 সালের জুনে। 98% কাজ শেষ হলেও সময় বাড়ানো হয়েছে 1 বছর। কিছু ত্রুটিপূর্ণ কাজ রয়েছে যেগুলো চলমান, তবে এগুলো আশা করতেছি এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। উত্তরের আইটি শিল্পকে এগিয়ে নিতে এসব প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ প্রযুক্তিবিদদের। এই কাজগুলো যদি দ্রুত সম্পন্ন হয় তাহলে ডেফিনেটলি আমরা খুব দ্রুত এগিয়ে যাব এবং আমাদের যে তরুণ প্রজন্ম আছে যাদের হাত ধরে এই আইটি ইন্ডাস্ট্রিটা গড়ে উঠছে তারাও অনেক বেশি উৎফুল্ল হবে এবং তারা এনার্জি নিয়ে কাজ করবে। রংপুর অঞ্চলের প্রযুক্তি খাতে দক্ষতা বৃদ্ধি এবং দেশীয় প্রযুক্তি বিশ্ববাজারে তুলে ধরতে এসব প্রকল্প শুধু বাস্তবায়নই নয়, চালুরও তাগিদ সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ আজ। নির্বাচন ঘিরে নিউ ইয়র্ক এখন উৎসবের নগরী। জরিপে একমাত্র মুসলিম প্রার্থী ডেমোক্র্যাট সমর্থিত জোহরান মামদানি এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। টানটান উত্তেজনার এই নির্বাচনে বাংলাদেশি ভোটাররাও 2 শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। ইতোমধ্যে রেকর্ড প্রায় 7.5 লাখ আগাম ভোট পড়েছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন অঙ্গরাজ্যগুলোর আইন প্রণেতা ও স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন পদে ভোট হবে। তবে সবকিছু ছাপিয়ে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের দিকেই এখন সবার নজর। নির্বাচন ঘিরে নিউ ইয়র্ক শহরে এখন উৎসব আমেজ। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী 2 মেয়র প্রার্থী ডেমোক্র্যাট সমর্থিত জোহরান মামদানি ও স্বতন্ত্র অ্যান্ড্রু কুমোর সমর্থকরা বিরামহীন প্রচারণা চালিয়েছেন, যা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া আর কোনো ভোটে এমন দেখা যায় না। মামদানি কুমো শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন বাংলাদেশি ও ভারতীয় ভোটাররাও, যেখানে ধর্মীয় ইস্যুর পাশাপাশি নির্বাচনী ইশতেহারের বিভিন্ন স্পর্শকাতর বিষয় প্রাধান্য পাচ্ছে।
হচ্ছে। এমন এক ক্যান্ডিডেটকে পেয়েছে নিউ ইয়র্ক সিটিতে যে যাকে প্রশ্ন করতে হয় না সে মুসলমান কিনা, সে গৌরবের সাথে আনঅ্যাপোলজেটিক্যালি সে নিজেকে মুসলমান হিসাবে দাবি করেই রান করতেছে। তো এটা একটা ধারাবাহিকতা এবং আমরা মনে করি যে ঘৃণা এবং রাজনীতির চর্চা হচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসে এটা ফাইনাল মোমেন্ট। আমি কুমোর সাপোর্টার, সেটা আমি বলবো কুমোকে সাপোর্ট ভোট দিতে, বাট ডাজেন্ট ম্যাটার আপনারা যাকেই ভোট দেন, ইভেন রিপাবলিকানকেও যদি ভোট দেন, ভোট দিবেন। যত বেশি বেশি ভোট দিবেন তত বেশি বেশি আমাদের ভয়েস কাউন্ট হবে, যেটা অলরেডি হচ্ছে, আমরা অলরেডি নয়েজ করে ফেলেছি। সেই জন্য আমাদেরকে বেশি বেশি করে এইটাকে ধরে রাখতে হবে। নিউ ইয়র্ক সিটিতে মামদানি, কুমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়া সহ মেয়র প্রার্থী হয়েছেন 8 জন। মোট ভোটার 62 লাখ। ইতিমধ্যে রেকর্ড সংখ্যক 7,35,000-এরও বেশি আগাম ভোট দিয়েছেন। নির্বাচনে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাইদ এবং কাউন্সিলর পদে শাহানা হানিফ আবারও প্রার্থী হয়েছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন এখন শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডেমোক্রেটিক পার্টি সমর্থিত জোহরান মামদানি জয়ী হলে তিনিই হবেন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। আর এসব নিয়ে নানামুখী আলোচনায় এখন সরগরম মার্কিন রাজনীতি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রাশিয়া টানা হামলার মধ্যে ইউক্রেনকে আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দিল যুক্তরাষ্ট্র। পোক্রোভস্কো ও ডোব্রোপিলিয়ার রুশ সামরিক চাপের মুখে জোরদার অবস্থানে কিয়েভ। যুদ্ধবিরতির আলোচনা হবে কি হবে না, এরই মধ্যে জেলেন্সকি সোশ্যাল মিডিয়া জানান ইউক্রেনে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নতুন প্যাট্রিয়ট সিস্টেম এবং তা মোতায়েনও করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন দেশের প্রতিটি শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে তাদের আরও প্রতিরক্ষা ব্যবস্থা দরকার, কারণ এই সিস্টেমগুলো রুশ ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে সবচেয়ে বেশি কার্যকর। এদিকে বার্লিন ও কোপেনহেগেনে ইউক্রেনীয় অস্ত্র রপ্তানি ও যৌথ উৎপাদনের অফিস খোলা হবে বলে ঘোষণা দিয়েছেন জেলেন্সকি। জানান নৌ ড্রোন ও আর্টিলারি সিস্টেম রপ্তানির লক্ষ্যে এবং দেশীয় উৎপাদন ও বাজেট পূরণে সহায়তা করতেই এই উদ্যোগ নিচ্ছে কিয়েভ। তিনি আরও জানান নৌ ড্রোনের সংখ্যা ব্যবহারের চেয়ে দ্বিগুণ উৎপাদন হচ্ছে ইউক্রেনের। নাদিম মারজান, সময় সংবাদ। ফিলিপিন্সে আঘাত হানার পর আরও শক্তিশালী হয়েছে টাইফুন কালমেইগি। স্থানীয় সময় মঙ্গলবার ভিসাস দ্বীপপুঞ্জ ও আশেপাশের এলাকায় ভারী বৃষ্টি ও প্রবল বাতাস বয়ে যায়। দেশটির আবহাওয়া দফতর ভিসাস অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ ঝড়ের সতর্কতা জারি করেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে 160টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সমুদ্রে থাকা জেলেদের দ্রুত নিরাপদ আশ্রয়ে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘন্টায় 150 কিলোমিটার বেগের স্থায়ী বাতাস এবং 205 কিলোমিটার পর্যন্ত বেগের দমকা হাওয়া সহ কালমেগি বুধবারের মধ্যে ভিসাস পেরিয়ে দক্ষিণ চীন সাগরে প্রবেশ করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। গুঞ্জন সত্যি করে মোহাম্মদ আশরাফুলি হলেন জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ। এছাড়া টিম ডিরেক্টর হিসেবে থাকবেন আব্দুর রাজ্জাক। আপাতত আয়ারল্যান্ডের সিরিজের জন্য তাদের ঠিক করা হলেও পারফরমেন্সের ভিত্তিতে বাড়তে পারে মেয়াদ। বিসিবির 7 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন। এছাড়া নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায়। তবে ক্লাব ক্রিকেট প্রসঙ্গ এড়িয়ে গেছেন বোর্ড পরিচালকরা। সাম্প্রতিক সময়ে ব্যর্থতা, দলে গ্রুপিংয়ের গুঞ্জন আর ক্রিকঅপসের প্রশ্নবিদ্ধ ভূমিকায় রথ বদল আসলো জাতীয় দলে। ঘুরে দাঁড়াতে 2 সাবেক ক্রিকেটারের শরণাপন্ন হলেন বিসিবি প্রেসিডেন্ট। চমক দিয়ে জাতীয় দলে মোহাম্মদ আশরাফুল। দেশের ক্রিকেটের প্রথম তারকাকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। আয়ারল্যান্ড সিরিজে স্পেশালিস্ট ব্যাটিং কোচ, সাবেক এই অধিনায়ক। স্পেশালাইজড ব্যাটিং কোচ সে করেছে, তারপর লেভেল 3 সে করেছে এবং আমাদের প্রিমিয়ার লিগে, বিপিএলে সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে। এটা বিশেষভাবে আশরাফুলের জন্য একটা নতুন জায়গা। ও আসুক, কাজ করুক, দেখা যাক ও কীরকম করে বা ওর আউটকামটা কেমন আসে। এছাড়া টিম ডিরেক্টর হিসেবে অন্তর্ভুক্ত হলেন আব্দুর রাজ্জাক। শ্যাডো ক্রিকেট অপারেশনস গ্রুপের গুঞ্জন উড়িয়ে দিলেও বুলবুল চান সাবেক ক্রিকেটাররা আরও বেশি সম্পৃক্ত হোক জাতীয় দলের বহরে। মনে করেছে যে আসলে একজন এরকম টিম ডিরেক্টর একজন থাকলে সুবিধা হয় টিমের জন্য। এই জন্য আমি চেষ্টা করব ওখানে এইভাবে থাকার জন্য যে আসলে আমি ইনপুট দিবই এরকম না। যদি ওরা যদি প্রয়োজন মনে করে, ডেফিনেটলি আমার কিছু ইনপুট থাকবে ওখানে। আর যদি ওরা মনে করে যে না, আমার ইনপুট না হলে ভালো হবে বা চলছে,
অথবা আমি যদি ফিল করি যে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, ডেফিনেটলি আই উইল লেট দেম নো। 4 ক্যাটাগরিতে 15 খেলোয়াড় থাকছেন কেন্দ্রীয় চুক্তিতে। নারী ক্রিকেটারদের ডেইলি অ্যালাউন্স $50 থেকে $75 আর ট্যুর ফি $25 থেকে $50 রেইজ করা হয়েছে। এটা বোর্ড মিটিংয়েও অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওনাদের যে মান্থলি স্যালারি আছেন যারা আমাদের কন্ট্রাক্টভুক্ত প্লেয়ার, তাদেরকে অন অ্যান এভারেজ 35% করে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। সো এটি ইফেক্টিভ ফ্রম 1 জুলাই 2025 এই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য। তবে সংবাদ সম্মেলনে এড়িয়ে যাওয়া হয়েছে ক্লাব ক্রিকেট ইস্যু। সামনের সপ্তাহে প্রথম বিভাগ ক্রিকেটের দল বদলের কথা থাকলেও খেলতে অস্বীকৃতি জানিয়ে চিঠি দিয়েছে 43টি ক্লাব। বিসিবিও জারি করেছে পাল্টা নিয়ম। ক্লাবের খেলার অধিকার বা না খেলার অধিকার তাদের নিজস্ব। এখন বোর্ড যেহেতু লিগ অর্গানাইজ করছেন, তো ওনারা সবাইকে ইনভাইট করবেন। ক্লাবের যা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট বা কিছু, সে অনুযায়ী যতটুকু করতে পারে ওনারা ওইগুলি মাথায় নিয়ে অর্গানাইজ করার চেষ্টা করবেন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সকাল 10টার সময় সংবাদে।